আহ, প্রাণটা জুড়িয়ে গেল। কি অপূর্ব! গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী নতুন এক জীবন পেলাম। যা গরম পড়েছে, মনে হচ্ছিল যেন জীবনটাই বেরিয়ে যাবে। আচ্ছা ভাই, এটাই তো নর্মদা নদী, তাই না? আর কি হবে, গুজরাটের প্রান্ত এটাই। ওই দেখ দিদি, ওয়াও, সর্দার বল্লভভাই প্যাটেল, বিশ্বের উচ্চতম স্ট্যাচু। আচ্ছা, এটাই তো একতা নগর, তাই না? আচ্ছা, এর উচ্চতা কত জানো? 787 ফুট। ও, স্ট্যাচু অফ ইউনিট। বেকার। বেকার মানে কি যা তা বলছিস? তুই জানিস আমাদের দেশের একতা আজ ঠিক কতটা উঁচুতে? এই স্ট্যাচুর ধারে কাছে যাবে? তুই বর্তমানকে দিয়ে ইতিহাসের গুরুত্ব বিচার করছিস দিদি? তাহলে বলি শোন, তো তোকে যদি 5খানা ভিসা দিয়ে বাইরে বেরোতে হতো, একটি রাজ্য বেরোবি আর একটা করে ভিসা দেখাবি, চাকরি তো দূরের কথা, বাংলার বাইরে বেরোতে পারতিস না। কিংবা ঘর থেকে বেরোলি, জঙ্গিরা তোর সে দড়ি শরীর ঝাঁঝরা করে দিল। কি সব আজে বাজে বকছিস? কেন এমন হবে? এমনটাই হওয়ার ছিল, হয়নি শুধুমাত্র এই মানুষটার জন্য যার সামনে তুই আজ দাঁড়িয়ে আছিস। ভারত মাতা বলে যে লোক এত বড়াই করে, শুধু এই মানুষটারই দান। নইলে ভারত আজ টুকরো টুকরো হয়ে যেত। এমনি এমনি একে স্ট্যাচু অফ ইউনিটি বলে না। ও, ইনি তাহলে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রীও। উনি কে ছিলেন সেটা ওনার পদ দেখে বিচার করতে পারবি না দিদি। এক কথায় উনিই ছিলেন ভারতের শ্রেষ্ঠ রূপকার। উনি নেই তো কিচ্ছু নেই। অথচ জানিস, সাধারণ কৃষকের জীবন যাপন করতে উনি, ভাবতে পারবি না। সত্যি? সত্যি। ওনার উত্থান কৃষক আন্দোলনের হাত ধরে। পথ চলা শুরু গুজরাটের বারদৌলি থেকে। কি হয়েছিল সেখানে? চল তাহলে প্রথম থেকেই শুরু করাই। সময় 1928, স্থান গুজরাটের বারদৌলি তালুক। কৃষকদের হাহাকার। একদিকে খরা, অন্যদিকে ব্রিটিশদের কর আদায়ের অত্যাচার। ও বউ, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, খিদে পেয়েছে যে। দুখানা রুটি দে। মাত্র একখান রুটি, আর নেই? কোথায় পাবো আমি? পাশের বাড়ি থেকে একটু আটা এনে তোমার জন্য রুটি বানিয়েছিলাম। কিন্তু তুই কি খাবি? আমার কথা তুমি ভেবো না, তুমি খেয়ে কাজে যাও তো। आएगा बाद में, पहले टैक्स देखा, नहीं तो चल मेरे साथ थाने में। তোমার পায়ে পড়ি সাহেবজি, এই মাত্র মানুষটি খেতে বসেছিল। बस साली, निकाल अपना घर के सारे सामान। ট্যাক্স কোথায় দেবো সিপাইজি? এখন তো 200 নানা আজন্ম গেছে। ট্যাক্স তো এখন অনেক বেড়েছে, কোথা থেকে পাবো? बस इतनी सी बात, फिक्र क्या, घर छोड़ दे। ওরা তাই দেবে, ঘরই ছেড়ে দেবে ওরা, কিন্তু সরকারকে একটা টাকাও ট্যাক্স দেবে না। এক ধাক্কায় 30% কর বৃদ্ধি, এই জুলুমবাজি চলবে না। চাষি ভাইয়েরা, তোমরা ভয় পেও না। জমি কাটবে, কেড়ে নিক, কিন্তু আত্মসম্মান যেন কাটতে না পারে। দরকার হলে ঘর বন্ধ করে দিন, মাঠে রাত কাটান, কিন্তু সরকারের সঙ্গে অসহযোগিতা জারি রাখুন। ठीक है, हम वो देखते हैं कैसे टैक्स से बगैर जी सके। মারবেন তো মারুন, দেখি আপনাদের মারের কত দম আছে। এই সাধারণ কৃষকদের আপনি এই লাঠি দিয়ে দমিয়ে রাখতে পারবেন না সাহেব। এদের হাত ধুলোবালি মাখা ঠিকই, কিন্তু এদের মেরুদণ্ড লোহার মতো।
কত শক্ত, এরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করতে জানে না। বারদৌলি সত্যাগ্রহ চলছে, চলবে। জমির ট্যাক্স আমরা দিচ্ছি না, দেব না। দিচ্ছি না, দেব না। বারদৌলি সত্যাগ্রহ চলছে, চলবে। চলছে, চলবে। বল্লভভাই প্যাটেল কি জয়। মনে রাখবেন, আমাদের সত্যাগ্রহ যেন হয় সম্পূর্ণ অহিংস। আপনারা সবাই রাজি তো? হ্যাঁ, রাজি। বল্লভ ভাই, তোমার এই নেতৃত্ব বারালোদির মানুষদের প্রতিবাদের ভাষা এনে দিয়েছে। আজ থেকে এই দেশের মানুষ তোমাকে শুধু বল্লভ ভাই বলেই ডাকবে না, আজ থেকে তুমি হলে এদের সবার সর্দার। সর্দার প্যাটেল জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাকে ক্ষমা করবেন বাপুজি, বিদেশ থেকে ফিরে এসে আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম লাঠি আর বন্দুক ছাড়া কিভাবে এই ব্রিটিশদের তাড়ানো যাবে, কিভাবে স্বাধীনতা দেশকে স্বাধীন করা যাবে। রাজনীতি কি কোনো সন্ন্যাসীদের আশ্রম নাকি রসিকতা? কিন্তু আমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম। তার জন্য আমি আমার ব্যারিস্টারি ছেড়ে দিলাম এবং আমার কোট প্যান্ট পুড়িয়ে দিলাম। আজ থেকে আমি আপনার লড়াইয়ের এক সাধারণ সৈনিক। তুমি সৈনিক নও, তুমি হলে এই লড়াইয়ের সেনাপতি। গুজরাটের মাটি আজ এক খাঁটি সোনা খুঁজে পেয়েছে, তাকে আর সারা ভারতেরই প্রয়োজন। 1947 সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুসলিম লীগের সাথে কংগ্রেসের সংঘাত চরমে। মাউন্টব্যাটেনের ভারত বিভাজনে খসড়া নিয়ে বসে আছেন নেহেরু আর প্যাটেলের সাথে। দেশভাগ না লর্ড মাউন্টব্যাটেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা চেয়েছি, ভারতকে টুকরো করতে নয়। আর জিন্নাহরের জেদ আমরা মানব না। মিস্টার নেহেরু, আপনারা যদি দেশভাগ না মানেন তাহলে ভারতে এমন গৃহযুদ্ধ শুরু হবে যে তা কেউ থামাতে পারবে না। আর ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর না মেনেই চলে যেতে বাধ্য হবে। জওহরলাল, শান্ত হও। আমি মাউন্টেন ঠিকই বলছে। বলো ভাই, তুমিও দেশভাগ মেনে নিচ্ছ? দেখো জওহরলাল, যদি কোনো শরীরের একটি অংশে ক্যান্সার হয়, তবে সেই শরীরটাকে বাঁচাতে গেলে সেই ক্যান্সার অংশটাকে কেটে বাদ দিতে হয়। যদি জিন্না পাকিস্তান ছাড়া আর কিছুই না বোঝে, তবে তাকে পাকিস্তানি দেওয়া হোক। যদি আমরা জেদ ধরে ভারতকে আজ অখণ্ড রাখি, তবে ভারত প্রশাসনিক দিক থেকে পঙ্গু হয়ে যাবে। এক দুর্বল ভারতের চেয়ে একটা শক্তিশালী কিন্তু খণ্ডিত ভারত অনেক ভালো। আমি দেশভাগ মেনে নিচ্ছি, কিন্তু এরপর আমি দেশের 1 ইঞ্চিও জায়গা কাউকে দেব না। 9 আগস্ট 1947 ভারত স্বাধীন হলো। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার পর থেকেই শুরু হয়ে গেল রক্তক্ষয়ী দাঙ্গা। পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব, লাহোর, রাজস্থান যত হিন্দু, শিখ, অমুসলিম জাতি রয়েছে তাদের ওপর শুরু হলো অত্যাচার, গণহত্যা, লুটপাট।
যত রিফিউজি ছিল প্রতিদিন ঢুকতে লাগলো ভারতে, তারই বদলা শুরু হলো ভারতে। সংখ্যালঘু মুসলিমদের উপর শুরু হলো অত্যাচার। আরে একবার যদি মারো তাহলে শুনলে কি করবেন? মারবেন? মারুন। গর্ব করে বলতে পারবো সর্দার প্যাটেলের হাতে মারা গেছে। ওকে মারছো কেন? ওর অপরাধটা কি? অপরাধ? আমার ভাইয়ের ঘর জ্বালিয়ে দিয়েছে আর আমার বোনের ইজ্জত লুটেছে, আর আপনি বলছেন অপরাধ? ও করেছে। ও আরেকজন লোকের দায় ও কেন নেবে? শুধু মুসলিম বলে। আর তুমি এটা করে ওই হিন্দুদের বাঁচাতে পারবে যারা সীমান্তের ওই পারে আছে? আমরা যুদ্ধ থামালে তারা যুদ্ধ থামাবে, এর গ্যারেন্টি কি? গ্যারেন্টি আমি। আগে তোমরা শান্ত হও, তারপর যদি ওরা দাঙ্গা চালায় এর ব্যবস্থা আমি নেব। সর্দারজি, পাঞ্জাবে আমাদের 7 পুরুষের বাস, কিন্তু আজ আমাদের মার খেয়ে চলে আসতে হচ্ছে। কিন্তু পাকিস্তান কি মুসলিমদের একার? তাহলে শিখদেরও খালিস্তান দিতে হবে। চুপ করো। এক জিন্না পাকিস্তান চেয়ে এই সর্বনাশ ডেকে এনেছে, আবার তোমাদের খালিস্তান চাই। এবার ভারত পাগলস্তানে পরিণত হবে। কি করে ভুলে গেলে কিছুদিন আগে লাহোরে হিন্দু মুসলিম শিখ সবাই মিলে শপথ নিলে যে আমরা ব্রিটিশদের তাড়াবো, ভারতের স্বাধীনতা আনবো। তোমরা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছিল তারা কি শুধু শিখ ছিল? আমরা যদি নিজেরাই লড়াই করি তাহলে স্বাধীনতার কাজ কি? তুমি ঘরে ফিরে যাও। ঘর? কোথায় ঘর? পুরো বস্তি জ্বালিয়ে দিয়েছে ওরা। আপনাদের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই আপনাদের নির্বাচন না। থামো থামো থামো। অন্তত কিছু তো একটা পুরস্কার পেলাম। ইন্সপেক্টর, স্যার। যখন দাঙ্গা চলছিল আপনি কি করছিলেন? ওরা সংখ্যায় অনেকে ছিল স্যার, আমরা মাত্র কজন। সেই জন্য আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন? এই জন্য আপনাকে রাখা হয়েছে। আপনি এক্ষুনি রেজিগনেশন দিন। আপনার মতো অফিসার আমাদের চাই না। মেনন, সব থানায় জানিয়ে দাও যে অফিসার সাহস এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে পারবে না সেরকম অফিসার আমাদের দরকার নেই। একদিকে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ন্ত্রণ, রিফিউজিদের পুনর্বাসন, অন্যদিকে দেশের প্রদেশগুলি অন্তর্গত যে কাজ চলেছিল সেই স্বাধীনতার আগে থেকেই সর্দার প্যাটেলের বিশ্রাম নেই। 562টি দেশীয় রাজ্যের কি হবে ভবিষ্যৎ? সর্দার, পরিস্থিতি এখন হাতের বাইরে। ভোপালের নবাব বাকি রাজাদের উস্কাচ্ছেন স্বাধীন থাকার জন্য। এদিকে ট্যাভেঙ্গরও সাফ জানিয়ে দিয়েছে ওরা আর ভারতে যোগ দেবে না। জিন্নাও রাজাদের বলছেন পাকিস্তানে যোগ দিলে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে। রাজারা ভাবছেন ব্রিটিশরা চলে গেলে আবার তারা সেই মধ্যযুগীয় রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবেন, আবার প্রজাদের অত্যাচার করবেন, ট্যাক্সের টাকায় ফুর্তি করবেন। কিন্তু সেটা আর হবে না। কিন্তু আইনও তো ব্রিটিশরা ওদেরও দিয়েছে, তাহলে আমরা জোর করবো কিভাবে? আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। রাজাদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে দাও, তারা যদি ভারত মুক্তি দলিলের প্রেমের সহিত সই না করে তাহলে তাদের আর সম্মান বা ভাতা দেওয়া হবে না। এইটাই তাদের কাছে শেষ সুযোগ দেশপ্রেম দেখানোর জন্য। কিন্তু ভোপালের কি হবে? ভোপালের ব্যাপার আমি দেখছি। শুনলাম নবাব হামিদুল্লাহ জিন্নার বড় বন্ধু, ওকে নাকি লোভ দেখাচ্ছে গভর্নরের পদ দেওয়ার। আমাদের অর্থনৈতিক অবরোধ শুরু করতে হবে এবং দেশের সাধারণ প্রজাদের রাস্তায় নামাতে হবে বন্দে মাতরম স্লোগানের সাথে। ভোপাল বিলীনীকরণ আন্দোলন চালাতে হবে। সব ব্যবস্থা করে রেখেছি। তারপর নবাবকে সই করতেই হবে। ইতিমধ্যে নবাবের বেশিরভাগ জায়গিরদাররা
আমাদের পক্ষে চলে এসছে। নবাবের সই করা ছাড়া আর কোনো উপায় নেই। সর্দার প্যাটেলের পরিকল্পনা মাফিকই কাজ হলো 1949 সালে 30শে এপ্রিল ভোপালের নবাব ভারত ভুক্তির দলিলে সই করলেন। জয় হলো প্যাটেলের। এবার প্যাটেলের লক্ষ্য জুনাগড়। শুনুন মিস্টার মেনন, প্যাটেলকে স্পষ্টভাবে জানিয়ে দেবেন জুনাগড় পাকিস্তানেই যোগ দেবে। কিন্তু তা কিভাবে সম্ভব? আপনার চারিদিকে প্রদেশ ভারতের অন্তর্ভুক্ত, আর আপনি যদি পাকিস্তানে যোগ দেন তাহলে অন্তর্ভুক্ত ভারত বিঘ্নিত করবে। সেটা আপনাদের সমস্যা, আপনার থেকে পাকিস্তান 300 কিলোমিটার দূরে। সেটা আমরা বুঝে নেব। আপনার প্রজারা কিন্তু হিন্দু, ওদের মত নিয়েছেন, ওরা কি চায়? এটা একান্তই আমাদের আভ্যন্তরীণ বিষয়। আপনি এখন আসতে পারেন। শ্রীনগরের নবাব জনগণদের আগ্রাহ্য করে পাকিস্তানে সই করেছেন, কিন্তু অর্ধেক জনগণ 80% মানুষ ভারতে থাকতে চায়। মেনন, নবাবকে বলো উনি ওর প্রিয় কুকুরদের নিয়ে যেন পাকিস্তানে চলে যান, কিন্তু জুনাগড়ের মাটি ভারতের ছিল, ভারতেরই থাকবে। মেনন, সেনা পাঠিয়ে দাও, গণভোট হবে। আমি এক্ষুনি মোহাম্মদকে জানাচ্ছি। ঠিক তাই হলো। গণভোটের প্রায় 100% গেল ভারতের পক্ষে। নবাব ধন সম্পদ নিয়ে পাকিস্তানে পালিয়ে বাঁচলেন। জুনাগড় ভারতে ঢুকলো, যার বর্তমান নাম গুজরাট। এবার হায়দ্রাবাদের পালা। 1948 সাল। সর্দার প্যাটেল, হায়দ্রাবাদ কোনো সাধারণ রাজ্য নয়। যদি ভারত আমাদের জোর করার চেষ্টা করে তবে হায়দ্রাবাদে 4.5 কোটি মুসলিম অস্ত্র তুলে নেবে, পুরো দক্ষিণে রক্তের গঙ্গা বইয়ে দেবে, ভারতকে আমরা কবরে পাঠিয়ে দেব। আপনার এই ফাঁকা আওয়াজ দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৌঁছবে না। আপনি কাল সামনে দাঁড়িয়ে কথা বলছেন, ভুলে যাবেন না। আপনি আমাদের নিজামের শক্তিকে ছোট করে দেখছেন। সর্দার প্যাটেল, হায়দ্রাবাদ স্বাধীনই থাকবে। তা বাদেও আমাদের নিজস্ব সেনা আছে, রাজাকার বাহিনীও আছে। ভারত আমাদের কিছু করতে পারবে না। রিজভি সাহেব, আপনি ভারতের পেটের ভেতর একটি স্বাধীন ক্যান্সার হয়ে বসে থাকতে পারেন না। আপনাকে অনুরোধ করা হচ্ছে ভারতের সাথে অংশ নেওয়ার জন্য। যদি আমি না মানি তবে ভারত সরকার এবং তার সেনাবাহিনী জানে কিভাবে নিজের ভূখণ্ড রক্ষা করতে হয়। আপনার রাজাকারদের অত্যাচার আর সহ্য করা হবে না। মনে রাখবেন, আমার ধৈর্যের একটা সীমা আছে। যদি কি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে আঙ্গুল বেঁকাতে আমি জানি। আপনি এখন আসতে পারেন। তোমার ভয় নেই মেনন, জেনারেল চৌধুরীকে ফোন লাগাও। আর আলোচনার সময় নেই। হায়দ্রাবাদে মিলিটারি অ্যাকশন শুরু করো। অপারেশন পোলোর অর্ডার জারি করো। আই ওয়ান্ট হায়দ্রাবাদ বাই দিস উইকেন্ড। আমার হায়দ্রাবাদ চাই এই সপ্তাহের মধ্যে। অপারেশন পোলো শুরু হলো। মাত্র 5 দিনের মধ্যেই হায়দ্রাবাদ আত্মসমর্পণ করলো। নিজাম প্যাটেলের সামনে এসে মাথা নত করলেন। সর্দার প্যাটেলের আরো একটি বড় চ্যালেঞ্জ ছিল, কাশ্মীর। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন কাশ্মীর যে কোনো মূল্যে পাকিস্তানেরই হয়। শুনুন লিয়াকত, যে কোনো মূল্যে কাশ্মীর আমাদের চাই। আচ্ছা মিস্টার জিন্নাহ, ওখানে গণভোট করলে কেমন হয়? 77% প্রজাই তো মুসলমান, নিশ্চয়ই ওরা পাকিস্তানের পক্ষে রায় দেবে। প্যাটেল যেমন জুনাগড়ে ভোট করে জুনাগড়কে ভারতে ঢুকে নিল। এত সোজা নয়। শেখ আব্দুল্লাহকে চেনো তো? ও মুসলমান রাষ্ট্র চায় না। ও খালি ধর্মনিরপেক্ষতার ভুলিয়া ওড়ায়। গান্ধীর খুব কাছের লোক।
কাশ্মীরের লোক আবার ওকে ভগবানের মতো মানে। কাশ্মীরে তাই কাশ্মীরিয়ত চলছে। সেটা আবার কি জনাব? কাশ্মীরের নিজস্ব সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, ওরা দ্বিজাতি তত্ত্ব মানে না। সুতরাং কাশ্মীরে ভোট হলে ওরা ভারতের পক্ষে রায় দেবে। কিন্তু রাজা হরি সিং বলছেন উনি পাকিস্তানেও আসবেন না, ভারতেও যোগ হবে না, সুতরাং সুইজারল্যান্ডে স্বাধীন হয়ে থাকবেন। ও আমি বিশ্বাস করি না। ও বলছে স্বাধীন থাকবে, কিন্তু দুদিন পর আবার ভারতে যোগ দেবে। কিন্তু আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে আমি কি ওখানে সেনা পাঠাতে পারি? এটা কি অপরাধ? তা আমিও জানি। আমার পরিকল্পনা প্রথমে কাশ্মীরে খাদ্য ও জ্বালানি সংকট তৈরি করা। তাতেও যদি ওরা রাজি না হয়, তাহলে আমরা পুস্তুন উপজাতিদের দিয়ে গড়া লস্কর জঙ্গিদের পাঠাবো ওখানে হামলার জন্য। তারপর দেখি কি হয়। এটা দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি সেনাপ্রধানকে ফোন করুন। ঠিক আছে জনাব, আমি কথা বলে যে লস্কর জঙ্গিদের ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে জনাব। মহাজন সাহেব, পাকিস্তান আমাদের এখন আমার চাপ বাড়াচ্ছে, খাওয়ার তেল সবই বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা তো পাকিস্তান বা ভারত কোনো দেশেই না থেকে স্বাধীন হয়ে থাকতে চেয়েছিলাম। যাবো না, পরিস্থিতি স্বাধীন থাকার চেয়েও অনেক জটিল। খবর আছে পাকিস্তানের মদতে হাজার হাজার সশস্ত্র উপজাতি সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকেছে। তারা সাধারণ মানুষকে হত্যা করার চেষ্টা করছে। শ্রীনগরে ঢুকছে তারা। তা আমাদের সেনা কি তাদের রুখতে পারছে না? আমাদের সেনাপ্রধান ব্রিগেডিয়ার রাজেন্দ্র সিং বীরের মতো লড়ছেন, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি। যাবো না, কাশ্মীরকে বাঁচাতে হলে এখন একমাত্র ভারতের সাহায্য নিতে হবে। অবিলম্বে দিল্লির কাছে সেনা সাহায্য চাই। দিল্লির মন্ত্রণালয়, কাল 26শে অক্টোবর 1947। সর্দার, কাশ্মীর থেকে মেহর মহাজন সাহেব এসছেন। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এদিকে পাকিস্তানে পরজীবিকা এসছে, কিন্তু যে কোনো মুহূর্তে শ্রীনগর বিমানবন্দর ওদের আয়ত্তের দখলে চলে আসতে পারে। এদিকে হরি সিং মহাজন সাহেব ভারত সেনার সাহায্য চেয়েছেন। সাহায্য তো আমরা করবই, কিন্তু কাশ্মীর যতক্ষণ না সরকারিভাবে ভারতের অঙ্গ হচ্ছে, ততক্ষণ তো আমরা ভারতীয় সেনা সেখানে পাঠাতে পারি না। এতে লর্ড মাউন্টব্যাটেনও আপত্তি জানাতে পারে। তাহলে উপায় স্যার? উপায় একটাই, মহারাজা হরি সিংকে বলুন ভারত মুক্তির দলিলে সই করতে। আপনি এক্ষুনি বিশেষ বিমানে শ্রীনগর যান এবং মহারাজাকে বোঝান ভারত মুক্তির দলিলে সই করান। যদি কাশ্মীরকে বাঁচাতে চান তাহলে ভারতের অঙ্গ করতেই হবে। এই নিন সই নিয়ে তবেই ফিরবে। মেনন সাহেব, আমি সই করে দিলাম। এখন কাশ্মীরকে রক্ষা করার দায়িত্ব ভারতের। স্যার, মহারাজা হরি সিং সই করে দিয়েছেন। এখন থেকে আইনগতভাবে কাশ্মীর ভারতে। হ্যালো, আর্মি হেডকোয়ার্টার। আর 1 মিনিটও সময় নষ্ট নয়। কাল ভোরেই কাশ্মীরে শ্রীনগরে আমাদের বিমান যেন ল্যান্ড করে। অনুপ্রবেশকারীদের ছেটিয়ে বিদায় করো। কাশ্মীর ভারতের ছিল, ভারতেরই থাকবে। অক্টোবর 1947 সকাল, ভারতীয় সেনারা শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করল এবং জওয়ানরা বীরত্বের সাথে লড়াই করে পাকিস্তানদের শ্রীনগর দোরগোড়া থেকে মাথা পিছু আনতে বাধ্য করল। সর্দার বল্লভ
বল্লভভাই প্যাটেলের এই বিদ্যুৎ গতির সিদ্ধান্ত ও দৃঢ় কূটনীতির কারণে কাশ্মীরের মানচিত্র ভারতে অন্তর্ভুক্ত হলো। কিন্তু অমানসিক পরিশ্রমে ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন সর্দার প্যাটেল। ঠাঁই হলো মুম্বাইয়ের বিড়লা হাউসে। বললাম ভাই, তুমি ছাড়া একা এই বিশাল দেশকে আমি কিভাবে সামলাবো? একদিকে কাশ্মীর সমস্যা, অন্যদিকে রীতিনীতি সমস্যা। তুমি সুস্থ হয়ে ওঠো জওহরলাল। মানুষ মরণশীল, কিন্তু এই দেশ অমর। ব্রিটিশরা এই দেশকে যে টুকরো টুকরো করে দিয়ে গেছিল, তাকে আজ এক সুতোয় বেঁধে আমি আমার কর্তব্য পালন করেছি। এবার তোমার এবং এই জনসাধারণের দায়িত্ব ওই পতাকা, এই তেরেঙ্গার সম্মান রক্ষা করা। কিন্তু তোমার এই লোহার মতো শাসন আর কে দেবে বাবা? সে শাসন লোহার মতো হলেও যেন এই হৃদয়টা সবসময় দেশের জনসাধারণের জন্য কাঁদে। সর্দার প্যাটেল অমর রহে, সর্দার প্যাটেল অমর রহে, সর্দার প্যাটেল অমর রহে। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंद हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता।